নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আমি প্রিয়া, আর আজকে আমরা আলোচনা করব অলংকারের 22 নম্বর পর্বটি। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই আজকের বিষয়বস্তু। লক্ষ্য করো, এখানে রূপক অলংকারের শ্রেণী বিভাগটি ডায়াগ্রামের সাহায্যে দেখানো আছে। তোমরা সকলেই জানো যে রূপক অলংকারকে 4টি শ্রেণীতে বা বিভাগে ভাগ করা যায়। 1 নিরঙ্গ রূপক, 2 সাঙ্গ রূপক, 3 পরম্পরিত রূপক এবং 4 অধিকারগুণ বৈশিষ্ট্য রূপক। এর প্রথম বিভাগটি আমরা এর আগের পর্বে আলোচনা করে এসেছি, তাই আজকে আমরা এর দ্বিতীয় বিভাগ অর্থাৎ সাঙ্গ রূপক এটি দেখব। তো চলো আলোচনা শুরু করি। আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হলো রূপক অলংকারের দ্বিতীয় বিভাগ সাঙ্গ রূপক। তো প্রথমেই আমরা দেখে নেব সাঙ্গ রূপক কাকে বলে বা সাঙ্গ রূপকের সংজ্ঞা। যে রূপক অলংকারে উপমেয় ও উপমানের অভেদ কল্পনার পাশাপাশি উপমেয়র বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে উপমানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গেরও অভেদ কল্পনা করা হয়, তাকে সাঙ্গ রূপক অলংকার বলা হয়। তাহলে দেখো, সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে রূপক অলংকারে অর্থাৎ রূপক অলংকারের যে শাখায় বা বিভাগে উপমেয় ও উপমানের অভেদ কল্পনার পাশাপাশি, অর্থাৎ এখানে উপমেয় এবং উপমানের তো অভেদ কল্পনা করা হয়ই, তার পাশাপাশি উপমেয়ের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে উপমানের বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ আছে তাদের মধ্যেও অভেদ কল্পনা করা হয়, সেই রূপক অলংকারকে আমরা বলছি সাঙ্গ রূপক অলংকার। সাঙ্গ এর অর্থ হলো অঙ্গ সমেত, তাকে আমরা বলছি সাঙ্গ। তো আশা করি তোমরা সংজ্ঞাটি বুঝতে পেরেছো। এটিকে আরো সহজ করে দেখো, আমি নিচে লিখেছি একটু ব্যাখ্যা করে। অর্থাৎ একটি উপমেয়ের সঙ্গে একটি উপমানের তুলনা করতে গেলে যদি সেই উপমেয়র বিভিন্ন অঙ্গের সঙ্গে সেই উপমানের বিভিন্ন অঙ্গের অভেদ কল্পিত হয়, তাকে সাঙ্গ রূপক অলংকার বলা হয়। তোমরা সংজ্ঞাতে এটিও লিখতে পারো। এখানে লেখা আছে একটি উপমেয়ের সঙ্গে একটি উপমানের যখন তুলনা করা হয় এবং সেই তুলনা করতে গিয়ে যদি উপমেয়ের বিভিন্ন অঙ্গের সঙ্গে উপমানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বা অঙ্গের অভেদ কল্পিত হয় বা কল্পনা করা হয়, তাকে আমরা বলছি সাঙ্গ রূপক অলংকার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা এর উদাহরণটি দেখে নিই পরের স্লাইডে। এখানে দেখো, আমরা সাঙ্গ রূপকের উদাহরণটি দেখে নেব। এখানে উদাহরণ অংশে চলে এসো। এখানে আমি লিখেছি, জীবন উদ্যানে তোর যৌবন কুসুম ভাতি কতদিন রবে। এই কবিতার লাইনটি মাইকেল মধুসূদন দত্তের লেখা। তো প্রথমেই আমরা নির্ণয় করব উপমেয় এবং উপমান। জীবন উদ্যানে তোর যৌবন কুসুম ভাতি কতদিন রবে। কবিতার লাইনটি ভালো করে দেখলাম। এখানে উপমেয় হচ্ছে জীবন এবং উপমান হচ্ছে উদ্যান। এদের মধ্যে অভেদ কল্পিত হয়েছে জীবন উদ্যানে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটি লেখা আছে উপমেয় জীবন এবং উপমান হচ্ছে উদ্যান। এরপর আমরা নির্ণয় করব উপমেয়র অঙ্গ এবং উপমানের অঙ্গ। তাহলে এখানে দেখো জীবন উপমেয়র সঙ্গে সম্পর্কিত কি আছে, যৌবন। তাহলে এখানে উপমেয়র অঙ্গ হলো যৌবন এবং উপমান যেহেতু উদ্যান, তার সঙ্গে সম্পর্কিত এখানে কি আছে, কুসুম। তাহলে এখানে উপমানের অঙ্গ হলো কুসুম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা ব্যাখ্যা অংশটি দেখে নিই। আলোচ্য কাব্যাংশে উপমেয় জীবন এর সঙ্গে উপমান উদ্যানের অভেদ কল্পনার পাশাপাশি উপমেয়র অঙ্গ যৌবন এবং উপমানের অঙ্গ কুসুম এদের মধ্যেও অভেদ কল্পিত হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা সিদ্ধান্তটি দেখে নিই পরের স্লাইডে। লক্ষ্য করো, এখানে লেখা আছে সিদ্ধান্ত। আগের উদাহরণটির ব্যাখ্যা থেকে আমরা এই সিদ্ধান্ততে আসতে পারি যে উপমেয় ও উপমানের অভেদ কল্পনার পাশাপাশি উপমেয়র অঙ্গের সঙ্গে উপমানের অঙ্গেরও অভেদ কল্পিত হয়। এই উদাহরণটি সাঙ্গ রূপক অলংকারের উদাহরণ। তো আশা করি তোমরা সাঙ্গ অলংকারটি সমস্তটি বুঝতে পেরেছো। এই বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে করতে পারো, যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো দেখা করছি পরের ভিডিওতে এর পরের পর্বগুলি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো। টাটা।